আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গতকালকে আমরা মাল্টিকোলিনিয়ারিটি দেখেছিলাম এবং মাল্টিকোলিনিয়ারিটি টাইপস, পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি এন্ড ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। আজকে আমরা দেখব হচ্ছে দ্য কনসিকুয়েন্সেস অফ মাল্টিকোলিনিয়ারিটি, দ্য ডিটেকশন অফ মাল্টিকোলিনিয়ারিটি এবং রেমেডিস, কি কি সমাধান আমরা করতে পারি সেগুলা। তো আমরা প্রথমে শুরু করি কনসিকুয়েন্সেস অফ মাল্টিকোলিনিয়ারিটি দিয়ে। মাল্টিকোলিনিয়ারিটি থাকলে কি কি দেখা যায়? অনেক সময় পরীক্ষাতে আসে এগুলা কনসিকুয়েন্সেস অফ মাল্টিকোলিনিয়ারিটি কি। প্রথম কনসিকুয়েন্সেস যেটা সেটা আমরা সবসময় উল্লেখ করি, সেটা হচ্ছে আমাদের যে এস্টিমেটস গুলা থাকে, অর্থাৎ বিটা 1 বিটা 2 এগুলার মান যে আমরা বের করি, কোএফিসিয়েন্টের ভ্যালু গুলা এস্টিমেট করি, সেই এস্টিমেটস গুলা আনবায়াসড থাকে। মাল্টিকোলিনিয়ারিটি থাকলেও সেগুলা কি থাকে? আনবায়াসড থাকে, বায়াসড হয় না। এটা হচ্ছে ফার্স্ট কনসিকুয়েন্সেস। তাহলে এটা কোনো খারাপ দিক না, এটা একটা ভালো দিক। ভালো দিক বলতে কি, সমস্যা না থাকা, মাল্টিকোলিনিয়ারিটি থাকলেও আমার আনবায়াসড হয় না, তো এই ঝামেলা আমার থাকে না। মাল্টিকোলিনিয়ারিটি থাকলেও যে আমার এস্টিমেশনটা বায়াসড হয়ে যাবে, ভুল হয়ে যাবে, সেটা হয় না, সেটা সম্ভাবনা কম, সেটা সম্ভাবনা নাই, সেটা আনবায়াসড থাকবে। সেকেন্ড কনসিকুয়েন্সেস কি? তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে অন্যগুলা। সমস্যা সেকেন্ড কনসিকুয়েন্সেস কি? এইটা হচ্ছে সমস্যা। সমস্যা, the variance and the standard error of the statements will increase, অর্থাৎ স্ট্যান্ডার্ড এরর বেড়ে যাবে। ভেরিয়েন্স এর স্কয়ার রুটই হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি, কিন্তু আমরা যখন কোনো এস্টিমেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলবো, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড এরর বলি। ভেরিয়েন্স বাড়লেও আমাদের যে ব্লু প্রপার্টিজ, সেটা কিন্তু মেইনটেইন করে। মাল্টিকোলিনিয়ারিটি থাকলেও ব্লু বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেট আর সেটা কি হয়? বজায় থাকে। কিন্তু যদি সিভিয়ার লেভেলের মাল্টিকোলিনিয়ারিটি থাকে, তো বেস্ট লিস্ট স্কয়ার, তাহলে বেস্ট মানে হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর আর সবচেয়ে কম হবে, সেই শর্তটা পূরণ করে না। স্ট্যান্ডার্ড এররটা সর্বনিম্ন হয় না, স্ট্যান্ডার্ড এররটা বেড়ে যায়। তো আমাদের মেইন সমস্যা এখান থেকে, যে ভেরিয়েন্স অথবা স্ট্যান্ডার্ড এরর যেটাই বলি না কেন, সেটা কি হয়ে যায়? বেড়ে যায়। The computed t-score will fall, অর্থাৎ আমাদের যে t-score আছে সেটা কি হয়ে যায়? কমে যায়। কারণ হচ্ছে কি, আমাদের t স্ট্যাটিস্টিক্স বার করার সূত্র কি, যে আমাদের যে অ্যাকচুয়াল যেটা আমরা ডিরাইভ করছি, যে বিটার ভ্যালু, সেটা মাইনাস আমাদের যে হাইপোথেসাইজড ভ্যালু, সেটাকে আমরা ভাগ করি কি? স্ট্যান্ডার্ড এরর দিয়ে। এটা স্ট্যান্ডার্ড এরর দিয়ে। তাহলে আমরা ম্যাক্সিমাম টাইম আমাদের হাইপোথেসিস ভ্যালু থাকে 0, অর্থাৎ আমরা দেখি সেটা ইমপ্যাক্ট আছে কিনা। ধরেন আমরা বললাম হচ্ছে কনজাম্পশন ইজ এ ফাংশন অফ ইনকাম, তাহলে বিটা নট প্লাস বিটা 1 y, তাহলে হচ্ছে বিটা 1টা কি দেখাচ্ছে? y এর ইনকামের ইমপ্যাক্ট কনজাম্পশনের উপর আছে কিনা। আমরা এটা হাইপোথেসিস কি করি, যে নাল হাইপোথেসিস ধরি হচ্ছে বিটা 1 ইকুয়াল 0। নাল হাইপোথেসিস ধরি আমরা বিটা 1 সমান 0। তাহলে আমরা যদি নাল হাইপোথেসিসটা রিজেক্ট করতে পারি, তাহলে আমরা বলবো কি, যে বিটা 1 0 হবে না, সুতরাং এটার ইমপ্যাক্ট আছে। তো আমাদের এখানে এই যে হাইপোথেসাইজড ভ্যালু ম্যাক্সিমাম টাইমে আমরা কি ধরি? 0 ধরি। তাহলে আলটিমেটলি আসলে কি করি আমরা? এই যে এস্টিমেটেড যে ভ্যালুটা পাইছি, সেটাকে যখন আমরা স্ট্যান্ডার্ড এরর দ্বারা ভাগ দেই, সেটাই হচ্ছে আসলে টি স্কোর। তো যখন আমাদের স্ট্যান্ডার্ড এররটা বেড়ে যায়, তখন টি স্কোরটা কি হয়ে যায়? কমে যায়। তো টি স্কোর যদি কমে যায়, তাহলে আমাদের যে নাল হাইপোথেসিস রিজেক্ট করার সুযোগটা কমে যায়। দেখা গেল যে যদি মাল্টিকোলিনিয়ারিটি না থাকতো, তাহলে আমি রিজেক্ট করতে পারতাম, তাহলে আমি বলে দিতে পারতাম যে এই ভেরিয়েবলের ইমপ্যাক্ট এখানে আছে। বাট যেহেতু এটার ভেরিয়েন্সটা বেড়ে যাচ্ছে, ভেরিয়েন্স বেড়ে যাওয়ার কারণে সেটা শূন্য হওয়ার সম্ভাবনাও আছে। কারণ হচ্ছে ভেরিয়েন্স বেশি, অর্থাৎ এটা অনেক, ধরেন বিটা 1 এর ভ্যালু আসছে 3, কত আসছে? 3, কিন্তু দেখা গেল যে এটার স্ট্যান্ডার্ড এররটা অনেক বেশি। মানে এটা হচ্ছে, যদি এটা 3 আসছে, তাহলে আমরা বলতে পারতেছি না এটা যে 2 এবং 4 এর ভিতরে থাকবে। এমনও হইতে পারে -1 থেকে 7 পর্যন্ত হইতে পারে। -1 to 7 এই রেঞ্জের ভিতর আছে। -1 to 7 এর ভিতরের যে কোনো এক জায়গায় এইটার ভ্যালু থাকতে পারে।
মানে ধরেন 95% সিগনিফিকেন্টে, তাহলে 95% সম্ভাবনা হচ্ছে -1 থেকে 7 পর্যন্ত। তাহলে -1 থেকে 7 এর ভিতর 0 আছে, তাহলে 0 হতে পারে। তাহলে যদি 0 হয় তাহলে তো সেটার ইম্প্যাক্ট নাই, তাহলে তো আমি বলতে পারতেছি না যে এটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট এখানে আছে। কখন আমরা বলতে পারবো? যদি এটা ভ্যালু যদি 3 আসে এবং আমার যদি স্ট্যান্ডার্ড এরর এমন হয় যে আমার রেঞ্জটা থাকে এরকম যে এটা 2 অথবা 4, 2 থেকে 4 এর ভিতর থাকবে, এটার সম্ভাবনা 95% থাকে, তাহলে আমরা বলতে পারি যে এটা 0 হওয়ার সম্ভাবনা খুব একটা নাই, এটা বাইরে থাকার সম্ভাবনা 0.05%। তো তাহলে 2 থেকে 4 এর বাইরে তো 0, তাহলে 0 হওয়ার সম্ভাবনা অনেক কম, তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিতে পারি। তো যদি আমাদের মাল্টিকলিনিয়ারিটি থাকে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড এরর বেড়ে যায়, টি স্কোর কমে যায়। টি স্কোর যদি আমাদের কমে যায় তখন আমরা কি করতে পারি না, পি ভ্যালু কি হয়ে যায়, বেড়ে যায়। পি ভ্যালু বেড়ে যায়, পি ভ্যালু বাড়লে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি না। Estimates become very sensitive to changes in specification, অর্থাৎ মডেল স্পেসিফিকেশন যদি আমি চেঞ্জ করি তাহলে আমাদের এস্টিমেটেড ভ্যালুগুলো সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন আমরা গতদিন বলেছিলাম যে কখন খুব সহজে বুঝতে পারবো যে যখন একটা এডিশনাল ভেরিয়েবল আনলে সেটা যদি মাল্টিকলিনিয়ার থাকে তাহলে আগের যে কোএফিসিয়েন্টটা ছিল সেটার ভ্যালু কি হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ ধরেন আমি একটা মডেল এরকম দিলাম y, এখানে বিটা ওয়ানের যে ভ্যালু আছে এটার সাথে যদি আমি কোরিলেটেড আরেকটা ভেরিয়েবল নিয়ে আসি তাহলে এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। অথবা ধরেন আরেকটা নিয়ে আসলাম, এখন এখানে যদি স্পেসিফিকেশন চেঞ্জ করি অর্থাৎ তিনটার মধ্যে ধরেন মাল্টিকলিনিয়ারিটি আছে, তাহলে এই অবস্থা যদি আমি যে কোনো একটা ডিলিট করি, মাল্টিকলিনিয়ারিটি যে সব ভেরিয়েবলের মধ্যে আছে তাদের যে কোনো একটা যদি ডিলিট করি বা অন্য একটা মাল্টিকলিনিয়ারিটি সমস্যা আছে এরকম একটা ভেরিয়েবল যদি অ্যাড করি, তাহলে আমাদের এগুলার যে মাল্টিকলিনিয়ারিটি সমস্যা যেসব ভেরিয়েবল আছে তাদের কোএফিসিয়েন্টের ভ্যালু খুব সেনসিটিভ হয়, মানে খুব বেশি পরিবর্তিত হয়। তো এটা একটা সমস্যা মাল্টিকলিনিয়ারিটি থাকতে। দেখা গেল আমি একটা ভেরিয়েবল আনলে এবং বাদ দিলে এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। একবার হচ্ছে ধরেন আমি কি করলাম যে হাউসহোল্ড ইনকামও আনলাম আর হাউসহোল্ড হেড এর ইনকামও আনলাম, তাহলে হাউসহোল্ড হেড এবং হাউসহোল্ড হেড এর ইনকাম এবং হাউসহোল্ডের ইনকামের মধ্যে হাই কোরিলেশন থাকবে। তো যখন আমি কি করব, দুইটাই আনবো, তখন হাউসহোল্ড ইনকামের সাথে এক্সপেন্ডিচারের একটা যে রিলেশন, যে কোএফিসিয়েন্ট ভ্যালু একটা পাবো। যখন আমি হাজবেন্ড ইনকাম মানে হাউসহোল্ড হেড এর ইনকাম বাদ দিয়ে দিব তখন দেখা যাবে এটা চেঞ্জ হয়ে গেছে। তো অনেক সময় আমাদের কি করতে হয়, দুইটাই দরকার হয় তো, বা একটা দরকার হয় না, তো ভ্যালুর গুলা নির্ভরযোগ্যতা কমে যায়, এইটা একটা সমস্যা। The overall fit of the equation and the estimation of the coefficient of non-multicollinear variables will be largely unaffected, অর্থাৎ আমাদের যে r স্কয়ার আছে, ওভারঅল ফিট আছে, অর্থাৎ এক্সপ্লেনেটরি ভেরিয়েবল দ্বারা এক্সপ্লেইনড ভেরিয়েবলকে কতটুকু এক্সপ্লেইন করা যাইতেছে, সেই r স্কয়ারটা মাল্টিকলিনিয়ারিটি থাকলেও মোরলেস সেম থাকে, এটার কোনো সমস্যা হয় না। r স্কয়ারের ক্ষেত্রে, ওভারঅল ফিটের ক্ষেত্রে আমাদের ঝামেলা নাই। তারপর হচ্ছে যে নন মাল্টিকলিনিয়ার ভেরিয়েবল, আমার কাছে আমার ইকুয়েশনে ধরেন 10টা ভেরিয়েবল আছে, 10টা ভেরিয়েবলের মধ্যে 4টা ভেরিয়েবলের মধ্যে মাল্টিকলিনিয়ারিটি প্রবলেম আছে, বাকি 6টা কি নন মাল্টিকলিনিয়ার ভেরিয়েবল। তো তাদের কোএফিসিয়েন্টের মধ্যে, ভ্যালুর মধ্যে, এস্টিমেটের মধ্যে সমস্যা হবে না, ওইগুলা আনএফেক্টেড থাকবে। মাল্টিকলিনিয়ারিটি প্রবলেমের জন্য একটা ইকুয়েশনে মাল্টিকলিনিয়ারিটি প্রবলেম আছে, এই প্রবলেমের জন্য যেসব ভেরিয়েবল নন মাল্টিকলিনিয়ার, অর্থাৎ যেসব ভেরিয়েবলের মধ্যে মাল্টিকলিনিয়ারিটি প্রবলেম নাই, সেই সব ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট সেগুলো আনএফেক্টেড থাকবে, এগুলাতে সমস্যা হবে না। সমস্যা হবে যেসব ভেরিয়েবল গুলার মধ্যে রিলেশন আছে, যেসব ভেরিয়েবল গুলোর মধ্যে মাল্টিকলিনিয়ারিটি প্রবলেম আছে তাদের কোএফিসিয়েন্টের ভ্যালু নিয়ে ঝামেলা হবে। আচ্ছা, ঝামেলাও কি হবে, আনবেস্ট থাকবে। তো আমরা এটা যে ভুল সেটা বলতে পারতেছি না। সমস্যা হচ্ছে একটাই, সমস্যা হচ্ছে স্ট্যান্ডার্ড এররটা বেড়ে যায়। স্ট্যান্ডার্ড এররটা বেড়ে যাওয়ার কারণে টি স্কোর কমে যায়, পি ভ্যালু বেড়ে যায়, আমাদের
নাল হাইপোথেসিস রিজেক্ট করার সুযোগটা কমে যায়। দেখা গেছে আমরা কি চাই, আমরা রিসার্চ কেন করি, আমরা একটা নাল হাইপোথেসিস রিজেক্ট করার জন্য তো রিসার্চ করি, তাহলে তো আমার যে স্টেটমেন্ট সেটা প্রুভ হবে না। স্টেটমেন্ট প্রুভ করার জন্য আমরা নাল হাইপোথেসিস রিজেক্ট করতে চাই। তাহলে আমার যে মাল্টিকলিনিয়ারিটি প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমি আমার নাল হাইপোথেসিস রিজেক্ট করতে পারতেছি না অনেক ক্ষেত্রে। যদি আমি মাল্টিকলিনিয়ারিটি থাকার পরেও যদি রিজেক্ট করতে পারি অসুবিধা নেই, যদি আমি না করতে পারি তাহলে তো আমার অ্যানালাইসিস সব দুইটা গেল না। তো এখন আমরা দেখব কিভাবে আমরা বুঝবো যে আমার এখানে মাল্টিকলিনিয়ারিটি প্রবলেম আছে কিনা। ঠিক আছে, এইগুলো মিটাই দেই। একটা উপায় হচ্ছে সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট। তো যেটার নামে যেহেতু সিম্পল, এটা বেশ সিম্পল জিনিস। সেটা হচ্ছে যে দুইটা ভেরিয়েবলের মধ্যে আমি ভাবতেছি কোরিলেশন আছে, সেগুলার কোরিলেশন কোএফিসিয়েন্ট আমি বের করব। সেটা যদি বেশি হয় তাহলে মাল্টিকলিনিয়ারিটি প্রবলেম আছে। তাহলে অনেক সময় যে ডিটেকশন অফ মাল্টিকলিনিয়ারিটি থেকে প্রশ্ন আসতে পারে, তো আমাদের যে সব ডিটেকশন ফর্মুলা আছে সেগুলোর এক্সপ্লেনেশন দেওয়া দরকার পড়ে। তাহলে আমরা জাস্ট সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টের ডেফিনিশনটা এখানে লিখতেছি যাতে আপনাদের সুবিধা হয় পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, the simple correlation coefficient is a measure of the strength and direction of the linear relationship between two variables. আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করা শিখছি এর আগে স্ট্যাটিস্টিক্সে, আশা করি সবাই আপনারা যারা দেখতেছেন সবাই স্ট্যাটিস্টিক্স কোর্স করছেন। কোএফিসিয়েন্ট কোরিলেশন রিগ্রেশন এর আগে দেখছেন। আচ্ছা, যাই হোক, তাহলে ওইগুলোতে আর আমি যাইতেছি না কিভাবে কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা বের করি। ঠিক আছে, তাহলে আমরা কি করব যে কোরিলেশন কোএফিসিয়েন্ট যে দুইটা ভেরিয়েবলের মধ্যে, ধরেন আমি আমার মনে হচ্ছে এই চারটা ভেরিয়েবল, এর মধ্যে আমি চিন্তা করতেছি এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কি আছে, মাল্টিকলিনিয়ারিটি প্রবলেম আছে। তখন আমি x2 এবং x3 কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করব। ঠিক আছে, এখন কোরিলেশন কোএফিসিয়েন্ট যদি 1 হয়, কত হয়, 1 হয়, তাহলে এটা কি পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি। তো যদি 1 হয় তাহলে এটা পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি 100%। আর যদি -1 হয় তাহলেও পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি, মানে হচ্ছে ইনভার্স রিলেশন বাট হচ্ছে 1 মাইনাস, আমরা জানি কি +1 অথবা -1 হলে 100% কি হইতেছে সম্পর্ক আছে দুইটার মধ্যে। আর যদি 0 মাল্টিকলিনিয়ারিটি হয় তাহলে কি আর এর ভ্যালু কত হবে, 0 হবে, অর্থাৎ তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। এখন আর যদি ইন বিটুইন থাকে তাহলে এটা পারফেক্ট না, বাট কি। এরপরে আমরা স্ট্যাটিস্টিক্সে দেখছি যদি 90% এর বেশি হয়, 0.9 এর বেশি হয় বা 0.95 এর বেশি হলে আমরা পারফেক্ট কি বলে ফেলি, স্ট্রং মাল্টিকলিনিয়ার সম্পর্ক আছে। হ্যাঁ, তো যে কোনো দুইটা ভেরিয়েবল যেগুলোর মধ্যে সম্পর্ক নাই, এগুলোরও যদি আমি কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করে 0 হয় না, গতদিন বলছিলাম কখনোই 0 হয় না, তাহলে আমরা কখন আমরা বলবো যে আমার এখানে মাল্টিকলিনিয়ারিটিটা সিভিয়ার। 1 হওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, 1 তো হচ্ছে জাস্ট আমি কি করলাম, আমার ইনকাম টাকা এবং ডলারে আমি প্রকাশ করলাম, তো টাকা ইনকাম আর ডলার ইনকাম, এটার কোরিলেশন কোএফিসিয়েন্ট 1 হবে। এটা সেম জিনিসের দুইটা মেজার যদি একসাথে নেই তাইলে আমাদের 1 হয়, কিন্তু অনেক আলাদা ভেরিয়েবলের কোরিলেশন কোএফিসিয়েন্ট 1 হওয়ার সম্ভাবনা কম। তাহলে আমাদের এখন দেখতে হবে কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালু কত বেশি হলে আমরা ধরে নিব যে সেটা সিভিয়ার, এটা সমস্যা। তো এটার কোনো হার্ড রুল নাই, বাট মোস্ট অফ দ্য রিসার্চার্স বলছেন আর এর ভ্যালু 0.8 এর বেশি হলে সিভিয়ার মাল্টিকলিনিয়ারিটি। কোরিলেশন কোএফিসিয়েন্ট যদি 0.8 এর চেয়ে বেশি হয়, 0.8 এর চেয়ে বেশি হয়, তাহলে আমরা ধরে নিব এখানে মাল্টিকলিনিয়ারিটির সমস্যাটা বেশি, মানে গুরুত্ব দেওয়ার মতো সমস্যা আছে অথবা বিবেচনা করার মতো সমস্যা আমার আছে। কখন, যখন কোরিলেশন কোএফিসিয়েন্ট কত হবে, 0.8 এর চেয়ে বেশি হবে। 0.8 এর চেয়ে যদি কম হয় তাহলে খুব বেশি চিন্তা করার দরকার নাই। এখন এটা সিম্পল জিনিস দ্বারা সবকিছু করা যায় না। তো সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট এটা পর্যাপ্ত না মাল্টিকলিনিয়ারিটি ডিটেক্ট করার জন্য, কারণ হচ্ছে সেটা শুধুমাত্র দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখায়। কিন্তু আমরা তিনটা ভেরিয়েবল মিলে তো মাল্টিকলিনিয়ারিটি প্রবলেম তৈরি হতে পারে। আমরা কতদিন দেখছিলাম যে আমি যদি হাউস হোল্ড ইনকাম একটা ভেরিয়েবল নেই, হাজব্যান্ড ইনকাম একটা ভেরিয়েবল নেই,
মানে স্পাউস ইনকাম একটা ভেরিয়েবল নেই, তাহলে তিনটা মিলে মাল্টিকোলিনিয়ারিটি প্রবলেম হইতেছে, দুইটা যোগফল হচ্ছে হাউসহোল্ড ইনকাম। ঠিক আছে, তাহলে আমাদের অনেক সময় যে এরকম সমস্যা থাকবে, এরকম না দুইটা ভেরিয়েবল মিলে আরেকটা ভেরিয়েবলকে প্রকাশ করতেছে, তাহলে এখানে তিনটা ভেরিয়েবল মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি আছে, তাহলে তিনটা ভেরিয়েবল থাকলে আমি তো কোরিলেশন কোফিশিয়েন্ট বার করতে পারবো না। তিনটা ভেরিয়েবল কোফিশিয়েন্ট কোরিলেশন দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখায়, এখন যদি আমার 3-4টা ভেরিয়েবল একসাথে সম্পর্ক যুক্ত থাকে তো সেটা আমি এখানে দেখতে পারতেছি না। তো এইটার জন্য যে সিম্পল কোরিলেশন কোফিশিয়েন্ট দ্বারা আসলে আমরা মাল্টিকোলিনিয়ারিটি ডিটেক্ট করি না। যদি দুইটা ভেরিয়েবল তাকে করা যায়, আমরা যেটা করি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ওইটা পরীক্ষায় আসে VIF। The variance inflation factor is a method of detecting the severity of multicollinearity by looking at the extent to which a given explanatory variable can be explained by all other explanatory variables in the model। অর্থাৎ কি আমরা প্রত্যেকটা ভেরিয়েবলকে আমরা কি করব, এক্সপ্লেনেটরি ভেরিয়েবলকে একটা এক্সপ্লেনেটরি ভেরিয়েবলকে অন্য সব এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের উপর রিগ্রেস করব। রিগ্রেস করে দেখবো অন্যান্য এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলো দ্বারা এইটাকে কতটুকু এক্সপ্লেন করা যাইতেছে, মানে এটা অন্যান্য ভেরিয়েবলের উপর কতটুকু নির্ভরশীল। যদি অন্যান্য ভেরিয়েবল দ্বারা এই ভেরিয়েবলকে 90% এক্সপ্লেন করা যায়, তাহলে তো এইটা আনার দরকার নাই। এটার যে বৈশিষ্ট্য, এটার যে চেঞ্জ, সেটা অন্যান্য ভেরিয়েবল দ্বারাই কি করা যাইতেছে, এক্সপ্লেন করা যাইতেছে এই মডেলে। তাহলে এখানে মাল্টিকোলিনিয়ারিটি প্রবলেম থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখি, ধরেন এই হচ্ছে আমাদের মডেল, হচ্ছে এই যে কে পর্যন্ত ভেরিয়েবল আছে সেগুলার হচ্ছে একটা ফাংশন। তাহলে VIF বার করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে কি করতে হবে, ওএলএস রান করতে হবে, যে x1 কে রিগ্রেস করতে হবে বাকি সব ভেরিয়েবলের উপর। আচ্ছা, অর্থাৎ কি যে আমরা এখন কি দেখবো, যে ফার্স্ট যে ভেরিয়েবল আছে সেটাকে এইসব ভেরিয়েবল দ্বারা কতটুকু এক্সপ্লেন করা যাইতেছে। অর্থাৎ এই যে এইটার একটা ফাংশন লিখবো, এইটা সমান এই প্রত্যেকটা ভেরিয়েবল। তাহলে আমরা দেখবো এই ভেরিয়েবল অন্যান্য ভেরিয়েবল গুলোর উপর এটা কতটুকু নির্ভরশীল, কতটুকু এক্সপ্লেন করা যাইতেছে। তো কতটুকু এক্সপ্লেন করা যাইতেছে সেটা আমরা কিভাবে দেখি, R² এর মাধ্যমে। ঠিক আছে, তো আমরা শুধু এটা হচ্ছে ফার্স্ট, তারপর আমরা একই ভাবে এই যে সেকেন্ড ভেরিয়েবলের জন্য সেম কাজ করব। ধরেন আলফা কি করছি, তাহলে এটা ধরেন ল্যামডা প্লাস x2 তো এখানে চলে আসছে, তাহলে ল্যামডা 2x3 প্লাস ল্যামডা 3x4 প্লাস ল্যামডা k minus 1 xk। তাহলে কি আমরা এরকম প্রত্যেকটা x2 কে আমরা কি করব, x2 বাদে বাকি সব ভেরিয়েবল এর উপর রিগ্রেস করব। তারপর x3 কে x3 বাদে বাকি সব x1 x2 থেকে x3 বাদ দিয়ে xk পর্যন্ত ভেরিয়েবলের উপর রিগ্রেস করব। তাহলে এই যে একটা আরেকটা মডেল পাইলাম, একটা রিগ্রেশন করলাম এখানে। তারপরে তাহলে এইটা ধরেন এইটা x1 এর আমরা VIF বার করি। আমাদের যে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে VIF আমরা বের করব সূত্রের মাধ্যমে। বিটা হ্যাট 1 অর্থাৎ ফার্স্ট x1 ফার্স্ট এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের VIF ভেরিয়েশন ইনফ্লেশন ভেক্টর এটা। আচ্ছা, এই যে x1 মডেল, এই মডেলের তো একটা R² আছে, ওভারঅল ফিট আছে। আমরা R² কি সেটা আমরা আগে ভিডিওতে দেখাইছি, আমি হচ্ছে স্ট্যাটাতে বের করেও দেখাইছিলাম, ওইটা দেখতে পারেন যদি কেউ না বুঝেন। R² হচ্ছে এই একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x1, এটাকে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলো দ্বারা কত % এক্সপ্লেন করা যাইতেছে এরর টার্ম বাদ দিলে,
মানে এই ভেরিয়েবল গুলা মডেলের ভেরিয়েবল দ্বারা কত পার্সেন্ট এক্সপ্লেন করা যায়। তো এটা যদি বেশি হয়, আর স্কয়ার যদি বেশি হয়, তাহলে 1 মাইনাস আর স্কয়ার এর ভ্যালু কমে যাবে। তো এটা যদি কমে যায়, 1 কে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটা বড় হবে, ভিআইএফ বেশি হবে। তাহলে এখানে আর স্কয়ার যদি বাড়ে, অর্থাৎ x1 কে অন্যান্য এক্সপ্লেনেটরি ভেরিয়েবল দ্বারা যদি কি করা হয়, রিগ্রেস করা হয়, তাহলে এটার অন্যান্য এক্সপ্লেনেটরি ভেরিয়েবল দ্বারা যদি x1 কে বেশি পার্সেন্ট এক্সপ্লেন করা যায়, তাহলে এটার ভিআইএফ বেশি হবে। তাহলে এরকম আমরা ভিআইএফ প্রথমটার বার করতে পারি, ভিআইএফ সেকেন্ডটার বার করতে পারি, আর স্কয়ার সেকেন্ড মডেলের, এরকম সবগুলা ভেরিয়েবলের জন্যই আমরা ভিআইএফ বার করতে পারবো। তাহলে ভিআইএফ এর কমন সূত্র হচ্ছে এটা, ভিআইএফ যেটা হেড আই, মানে এখানে আই এর জায়গায় 1 হতে পারে, 2 হতে পারে, যতটা আছে ততটুকু আমরা যাব 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর স্কয়ার আই। আচ্ছা, এই হচ্ছে ভিআইএফ। এখন ভিআইএফ এর তো বুঝলাম, এখন এখানেও হচ্ছে ভিআইএফ এর ভ্যালু কত হইলে সমস্যা, ঠিক আছে? তো এটার জন্য কোনো একটা ধরাবাঁধা নিয়ম নাই, এটার জন্য ধরাবাঁধা নিয়ম না থাকলেও একটা ধরা হয়, মানে এটা একদম আপনি বাধ্য হবেন সেটা না, তবে 5 এর চেয়ে যদি বেশি হয়, ভিআইএফ এর ভ্যালু যদি 5 এর চেয়ে বেশি হয়, তাহলে আমরা ধরে নিই এখানে সিভিয়ার মাল্টিকলিনিয়ারিটি প্রবলেম আছে। তাহলে আমরা ডিটেকশনের দুইটা পদ্ধতি দেখলাম, সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা দেখলাম পর্যাপ্ত না, আরেকটা দেখলাম হচ্ছে ভিআইএফ, যেটার মাধ্যমে আসলে সবাই মাল্টিকলিনিয়ারিটি চেক করে। ঠিক আছে, আপনার এত কিছু করতে হবে না, আপনি যদি এই প্রোগ্রামিং সফটওয়্যার গুলাকে যদি শুধু বলেন যে ভিআইএফ বার করে দেও আমাকে, ওই সফটওয়্যারে স্ট্যাটা বলেন, আর বলেন, পাইথন বলেন, তারাই কি করবে, আপনাকে ভিআইএফ বের করে দিবে। তখন আপনি বুঝবেন, যদি 5 এর চেয়ে বেশি হয়, তাহলে বুঝবেন এখানে সিভিয়ার মাল্টিকলিনিয়ারিটি প্রবলেম আছে। তাহলে আমাদের হচ্ছে এইভাবে আমরা কি করি, ডিটেক্ট করি। দুইটা ফর্মুলা দেখলাম, একটা হচ্ছে সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর একটা দেখলাম হচ্ছে ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টরস। এখন আমরা দেখব রেমেডি, আমরা কি কি পদক্ষেপ নিতে পারি যদি মাল্টিকলিনিয়ারিটি থাকে। রেমেডিস, প্রথম রেমেডি হইতে পারে ডু নাথিং, কিছুই করার দরকার নাই, কারণ আমাদের মাল্টিকলিনিয়ারিটি থাকলে আমাদের এস্টিমেট গুলা আনবায়াসড হয় না, সরি আনবায়াসড থাকে, বায়াসড হয় না। যেহেতু বায়াসড হয় না, তাহলে আমার এটা কোনো কিছু করার খুব বেশি দরকার নাই, ঠিক আছে? যদি আমার কি হয়, আমার মাল্টিকলিনিয়ারিটি থাকার পরেও যদি আমার নাল হাইপোথিসিস আমি রিজেক্ট করতে পারি, স্ট্যান্ডার্ড এরর বাড়ছে, ঠিক আছে, বাড়ার পরেও যদি আমি রিজেক্ট করতে পারতেছি, তাহলে তো আমার এখানে কিছু আসা যায় না। ধরেন মাল্টিকলিনিয়ারি কোরিলেশন কোএফিসিয়েন্ট ধরেন আছে 0.97, 97% বা 98%, কিন্তু এরপরেও আমি কি করতে পারছি, আমার এস্টিমেটটা সিগনিফিকেন্ট আসছে, আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারছি, তাহলে তো আমার উদ্দেশ্য তো সফল হয়ে গেছে। আমার উদ্দেশ্য তো নাল হাইপোথিসিস রিজেক্ট করা, সিগনিফিকেন্ট কিনা চেক করা, এবং সেটা সিগনিফিকেন্ট দেখানো। তো আমি যদি মাল্টিকলিনিয়ারিটি থাকলে সেটা দেখাইতে আমার অসুবিধা হয়, সেটা কঠিন হয়ে যায়, কারণ স্ট্যান্ডার্ড এরর বেড়ে যায়। স্ট্যান্ডার্ড এরর বাড়ার পরেও যদি আমি দেখাইতে পারি এটা সিগনিফিকেন্ট, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম রেমেডি হচ্ছে কিছুই করবো না। আরেকটা কারণে আমরা কিছু করি না, মানে এটার পক্ষে আরেকটা যুক্তি হচ্ছে, আমরা যখন মাল্টিকলিনিয়ারিটি থাকে তখন আমরা দেখছি কি এস্টিমেট গুলা খুব বেশি সেন্সিটিভ থাকে। তাহলে আমি যদি একটা ভেরিয়েবল ড্রপ করি, তাহলে সেটা কি ড্রাস্টিক্যালি কি হয়ে যায়, এস্টিমেটের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। তো দেখা যেতে পারে এখানে স্পেসিফিকেশন বায়াস তৈরি হইতে পারে। তো এই জন্য একটা প্রথম যেটা চেষ্টা করি সেটা হচ্ছে কিছু না করে থাকা, যদি পারা যায়। আর যদি দেখি একান্তই পারা যায় না, আমি সিগনিফিকেন্ট দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অনেক বেড়ে গেছে, তাইলে আমার নাল হাইপোথিসিস আমি রিজেক্ট করতে পারতেছি না, তখন আমার কি করতে হবে, তখন আমি একটা কাজ করতে পারি, রিডান্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ একাধিকবার চলে আসছে ভেরিয়েবল, একাধিকবার মানে কি মাল্টিকলিনিয়ারিটি আছে। তো কখন সমস্যা হবে, যদি পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি থাকে। পারফেক্ট মাল্টিকলিনিয়ারিটি থাকলে কি হবে, আসলে একই ভেরিয়েবল দুইবার দুইটা মেজারে চলে আসছে, তখন একটা আমরা বাদ দিব। অথবা ধরেন একই ভেরিয়েবল না, কিন্তু হাই কোরিলেশন আছে, ভিআইএস ভ্যালু অনেক বেশি, ধরেন 7-8 অনেক বেশি, তখন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল কি করতে পারি, ড্রপ দিতে পারি।
3 নম্বর যেটা করতে পারি সেটা হচ্ছে ইনক্রিজ দ্য স্যাম্পল সাইজ। আমাদের মাল্টিকোলিনিয়ারিটি থাকলে আমাদের মেইন প্রবলেম যেটা হয় স্ট্যান্ডার্ড এরর বেড়ে যায়। তো স্ট্যান্ডার্ড এরর বেড়ে গেলে আমাদের একটা উপায়ে স্ট্যান্ডার্ড এরর কমাইতে পারি, সেটা হচ্ছে স্যাম্পল সাইজ বাড়ানোর মাধ্যমে। অবজারভেশন যদি বাড়াই, ধরেন আমার মাল্টিকোলিনিয়ারিটি প্রবলেম আছে যার কারণে আমি কি করতে পারি নাই, নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি নাই। আমার আগে স্যাম্পল সাইজ ছিল 500 জনের কাছ থেকে আমি ডাটা নিয়েছিলাম। তো এখানে মাল্টিকোলিনিয়ারিটি থাকার কারণে স্ট্যান্ডার্ড এরর বেশি, নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি নাই। আমি যদি এখন স্যাম্পল সাইজ বাড়াই দেই, আগে 500 জন, এখন যদি আরো 500 জনের কাছ থেকে ডাটা কালেক্ট করি, স্যাম্পল সাইজ যদি 1000 করে ফেলি, তাহলে আমার স্ট্যান্ডার্ড এরর কমে যাবে। মাল্টিকোলিনিয়ারিটি থাকলেও মানে নাম্বার অফ অবজারভেশন যত বাড়বে, স্যাম্পল সাইজ যত বাড়ে, স্ট্যান্ডার্ড এরর তত কমে। তো আমার মেইন সমস্যা তো স্ট্যান্ডার্ড এরর বেড়ে যাবে। তো আমি যদি অন্যভাবে স্ট্যান্ডার্ড এরর কমাইতে পারি তাহলে তো অসুবিধা নাই। তাহলে আমি স্যাম্পল সাইজ বাড়ানোর মাধ্যমে স্ট্যান্ডার্ড এরর কমাইতে পারি। তাহলে আমি কি করতে পারি, যদি দেখা যায় যে একটা ভেরিয়েবল ড্রপ করলে আমার স্পেসিফিকেশন বায়াস হয়ে যাচ্ছে, ওই ভেরিয়েবলটা আমার দরকার, থিওরিটিক্যালি দরকার, তাহলে আমি তো ড্রপ করতে পারতেছি না, তখন আমি কি করব, স্যাম্পল সাইজ বাড়াই দিব। তো এইসব যে আমরা কথা বলছি সব কিন্তু ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটির জন্য। পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি যদি থাকে তাহলে রিগ্রেশনে রান করা সম্ভব না, এটা আমরা একটা বাদই দিতে হবে। তো আমরা যত কিছু বলছি সব ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটির জন্য। তো আমরা চেষ্টা করব হচ্ছে স্ট্যাটাতে আগামী দিন হচ্ছে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে স্ট্যাটাতে রান করে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ওই ভিডিওটা দেখবেন, তাহলে একদম আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।